আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রী দেবজ্যোতি চন্দ্রর সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং। স্যার, আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করব যে নেপালে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, জেন জি তারা একেবারে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাদের বক্তব্য যে 26টা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বন্ধ করে দেওয়া হয়েছে, একই সঙ্গে সেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনার কি মনে হয় এটা একমাত্র কারণ নেপালে আজকে যে ভয়াবহ ঘটনা ঘটে গেল তার জন্য? দেখুন, নেপালে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে তার কিন্তু একটা বিস্তৃত ইতিহাস আছে। নেপাল ছিল একটা হিন্দু মোনার্কি, রাজা এবং হিন্দু মোনার্কি, পৃথিবীর মধ্যে একমাত্র হিন্দু মোনার্কি। 2001 সালে নেপালের রাজা বীরেন্দ্রকে একটা প্যালেস কু হয় এবং তারই নিজের ভাইপো একটি হত্যালীলা চালায় এবং রাজাকে মারা হয় এবং তার সাথে রাজপরিবারের অনেক সদস্যকে মারা হয়। আমরা দেখতে পাচ্ছি তারপরে, এবং যে ছেলেটি ভাইপো যে এই হত্যালীলা চালিয়েছিল সেও তারপর নিজে আত্মহত্যা করে মারা যায়। তারপরে আমরা দেখছি যে নেপালের রাজায় বীরেন্দ্রর ছোট ভাই রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা দখল করে, ক্ষমতায় আসে এবং উনি 2006 অবধি রুল করার পর থেকেই 2006 থেকে দেখি আমরা নেপালে একটা ক্রাইসিস শুরু হয় এবং এই ক্রাইসিসটা বেশ গভীর আকার ধারণ করে এবং 2008 সালে কিং জ্ঞানেন্দ্রকে কিন্তু তোমার ক্ষমতা ছাড়তে হয়। উনি পার্লামেন্টকে আবার অ্যাক্টিভ, ওনার 6 সালেই যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল সেই সময় উনি পার্লামেন্টকে আবার অ্যাক্টিভ করেন এবং 2008 সালে নেপালে মোনার্কির অবসান ঘটে এবং সেখানটা একটা ডেমোক্রেটিক সরকার হওয়ার কথা হয়। এই গত 17 বছরে আমরা দেখেছি নেপালে 13টা সরকার হয়েছে। ভাবা যাচ্ছে 17 বছরে 13টা সরকার টিকছে না, সবই কোয়ালিশন সরকার। এবং যখন সরকার এত কোয়ালিশন সরকার হয়, বিভিন্ন রাজনৈতিক দল মিলে এই সরকার গঠন করে, তখন একটা সমস্যা দাঁড়ায়। যখন মোনার্কি ছিল তখনও নেপালে একটা রাজনৈতিক দল ছিল, সেটা হচ্ছে নেপালি কংগ্রেস। পরবর্তীকালে আমরা দেখি নেপালি কংগ্রেস ক্ষমতা হারায় এবং নেপাল কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে এবং কমিউনিস্ট পার্টির এই যে কেপি শর্মা ওলি এখন যে নেতৃত্ব দিচ্ছিল, উনি বামপন্থী রাজনীতিক, বিভিন্ন অনেকগুলো ছোটোখাটো দল মিলে এই সরকার চালাচ্ছিল। যখনই এই ধরনের কোয়ালিশন সরকার চলে এবং সেই সরকার স্থায়ী হয় না, বারবার করে প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতৃত্ব পাল্টায়, তখনই সেখানে কোনো লং টার্ম ডেভেলপমেন্টের কাজ হতে পারে না। নেপাল একটি অত্যন্ত দরিদ্র দেশ। নেপালের মূল অধিবাসী যারা, তাদের বেশিরভাগই যারা ছেলেরা কাজ করে তারা আর্মিতে কাজ করে। ভারতের সাথে নেপালের আর্মির একটা চুক্তি আছে এবং গ্রেট ব্রিটেন যে এর সাথেও একটা চুক্তি আছে এবং গোর্খা সোলজাররা ভারতের আর্মিতে এবং নেপালের আর্মিতে কাজ করে। প্রচুর মানুষ, যেহেতু এটা হিমালয়ান কিংডম, একটা সোর্স অফ রেভিনিউ হচ্ছে ট্যুরিজম এবং ওই অনেকেই মাউন্টেনিয়ারিংয়ের জন্য ওই দেশে যায় এবং নেপালে পশুপতিনাথের মন্দির রয়েছে যেখানে প্রচুর পরিমাণে হিন্দু, পশুপতিনাথ ভগবান মহাদেবের অবতার, এবং সেখানে সেই মন্দিরে লোকে পূজা অর্চনা করতে যায় এবং এইটাই হচ্ছে তাদের সোর্স অফ ইনকাম। তো এই অবস্থায় বারবার এই সরকার পরিবর্তন, সেই যে 2001 থেকে 2025 এত সরকার পরিবর্তনের ফলে নেপালে ডেভেলপমেন্টাল কাজ খুব ভীষণভাবে ব্যাহত হচ্ছিল। নেপালে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং যেহেতু নেপালি ছেলেমেয়েরা অনেকে ভারতে আসে, দেশে ওরা খুব কায়িক পরিশ্রম প্রচণ্ড ভালো করতে পারে গোর্খালিরা, এবং তারা এই পরিশ্রম করে চারিদিকে ঘুরছে। তখন তারা বিভিন্ন দেশের আশেপাশে বিদেশে তারা ঘুরে এসে দেখছে যে তাদের দেশ যেখানেই আছে সেখানেই পড়ে আছে। হঠাৎ করে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান, 26টা সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান। সোশ্যাল মিডিয়া আমরা সকলেই জানি ইয়াং জেনারেশন ভয়ঙ্করভাবে আজকে অ্যাডিক্টেড, আমরা নিজেরাও অ্যাডিক্টেড হয়ে পড়ছি এবং সেখানে সোশ্যাল মিডিয়ার এই ব্যানটা একটা ইমিডিয়েট প্রভোকেশন হিসেবে হয়তো কাজ দিয়েছে, কিন্তু একমাত্র সোশ্যাল মিডিয়া ব্যানের জন্য এই এত বড় সাংঘাতিক রক্তপাত এবং যা কাণ্ডমাণ্ড হলো ওখানে সেটা হয়েছে, সেটা বিশ্বাস করতে একটু নিশ্চয়ই আমাদের সকলেরই কষ্ট হচ্ছে। স্যার, একটা বিষয় যে একটা ঠিক চেইন করে লাইন ধরে ঠিক ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, প্রথমে দেখা গেল যে এই ঘটনাটা ঘটলো, এই ধরনের যে মানে গণ অভ্যুত্থান এটা ঘটলো শ্রীলঙ্কাতে, গোতাবায়া রাজাপাকসেকে সরিয়ে দেওয়া হলো, রানিল বিক্রমসিংঘে আসলো, তখন একটু ব্যাপারটা সিচুয়েশনটা
ঠান্ডা হলো, কিন্তু তার আগে যখন রাজাপাকসের গভর্নমেন্ট ছিল দেখা গেল যে পাবলিক ঢুকে গেল রাজাপাকসের বাড়িতে, রাজাপাকসেকে দেশ ছেড়ে পালাতে হলো। এরপরে আমরা চলে আসলাম বাংলাদেশেও একই ঘটনা, গণভবনে সবাই ঢুকে গেল এবং সেখান থেকে বাধ্য হয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো, পালাতে হলো। আমরা কিছুদিন আগে দেখলাম, এবারে নেপাল। মানে পরপর যে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে এই ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে কি আমেরিকান ডিপ স্টেটের কোনো বৃহত্তর ষড়যন্ত্র কাজ করছে? প্রশ্নটা বারবারই আসছে। এবং দেখুন, কিন্তু আমরা শ্রীলঙ্কায় যেটা দেখেছি, সেখানে কিন্তু চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলে যে প্রজেক্ট আছে, সেই দিক দিয়ে চীন প্রচুর পরিমাণে ঋণ দেয় শ্রীলঙ্কাকে, এবং শ্রীলঙ্কারও কিন্তু একদম গলা অবধি ঋণের অবস্থা হয়ে যায়। এবং রাজাপাকসে গভর্নমেন্টের মধ্যেও খুব মজার কথা হচ্ছে, রাজাপাকসে এক ভাই প্রেসিডেন্ট, এক ভাই প্রাইম মিনিস্টার, আরেক ভাই প্রতিরক্ষা মন্ত্রী, ছেলে ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার্স মিনিস্টার। একটা গণতন্ত্র নামে কিন্তু একটা পারিবারিক রুলও কিন্তু ওইখানে চলছিল। এবং সেখানেও আমরা দেখলাম যে জিনিস অসম্ভব ইনফ্লেশন বেড়ে গেছিল, জনগণের একদম ডে টু ডে যে নিডস সেইটা পূরণ করতেও তাদের খুব কষ্ট হচ্ছিল। এবং ঠিক সেই সময় এই ধরনের ক্রাইসিসটা হয়। শ্রীলঙ্কার ব্যাপারটা হচ্ছে যে শ্রীলঙ্কায় কিন্তু যাই ক্রাইসিস হোক, শ্রীলঙ্কায় কিন্তু ইনস্টিটিউশনস আর মাচ স্ট্রঙ্গার, এবং যার ফলে এরপরেই আমরা দেখলাম রানিল বিক্রম সিংয়ে ইন্টারিম গভর্নমেন্ট হলো, এবং তারপরে নতুন সরকার সেখানে এলো, সেখানে পার্লামেন্টারি ইলেকশন হলো, এবং সেখানে কিন্তু ভারত সরকার প্রচুর পরিমাণে ঋণ দিয়ে আর্থিক সাহায্য করে নেপাল সরকারকে ভীষণভাবে সাহায্য করেছে, শ্রীলঙ্কা সরকারকে প্রচুরভাবে সাহায্য করে। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও দেখছি যে সেখানে ইমরান খান জেলে, একটা অত্যন্ত নড়বড়ে সরকার সেখানে রয়েছে। আমরা বাংলাদেশেও একই বিষয় দেখলাম যে সেখানে গণতন্ত্র ফ্র্যাজাইল, ৭১-এর পর থেকে সামরিক অভ্যুত্থান বারবার করে যে নেতৃত্ব তাদের, এমনকি যে ফাদার অফ দ্য নেশন তার হত্যা, পরে জিয়াউর রহমান, এবং একদম শেষে আমরা অবশ্যই যে ২০২৪-এর ৫ই অগাস্টের যে অভ্যুত্থান বলছে, সেটাতে ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলেন। তার পাশেই যদি আমরা একটু খেয়াল করে দেখি, মায়ানমারের অবস্থাও কিন্তু ভালো নয়। সেখানে আং সান সুকিকে সরানো হলো, সেখানে মিলিটারি জুনটা এখন সরকারে আছে, এবং সেই মিলিটারি জুনটা যা খবর পাওয়া যাচ্ছে তাতে প্রায় দেখছি আমরা দেশের ৩০-৪০% ভূমি এখন কেন্দ্রীয় সরকারের আওতায় নেই, বিভিন্ন রকম ইয়েতে। এর মধ্যে আমরা দেখলাম যে থাইল্যান্ডে একই ক্রাইসিস তৈরি হলো। থাইল্যান্ডের ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার, তাকে তার পদ ছাড়তে হলো, এবং থাইল্যান্ডের সাথে প্রতিবেশী রাষ্ট্র কাম্বোডিয়ার একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলো। তালিবানরা যখন থেকে দোহা থেকে এসে ক্ষমতা দখল করেছে, সেই আফগানিস্তানের অবস্থাও খুবই ফ্র্যাজাইল। এবং আমরা সেখানে দেখলাম যে পরশুদিন যে খবর পেলাম, সেখানে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হলো, এবং ভূমিকম্পর কী অবস্থা পরে শুনছি যে উদ্ধারকারী দল যাচ্ছে, তারা মহিলাদের উদ্ধার করছিল না, কারণ পুরুষ কোনো মহিলাকে ছোবে না। কি অবস্থা হলে এই ধরনের হয়? অর্থাৎ সম্পূর্ণ দক্ষিণ এশিয়া এবং ইমিডিয়েট যে নেবারহুড, সেই নেবারহুডে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এবং এই ক্রাইসিসের সাথে সাথে আরেকটা বড়, ফ্রম দ্য টাইম প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ কাম টু পাওয়ার, তার যে ট্যারিফ ইত্যাদি, এবং তাতে কিছুটা ভারত এবং চীন, দুটো বৃহৎ প্রতিবেশী, তাদের আমরা কাছে আসতে একটু দেখলাম। SCO সামিট হলো, এবং সেখানে প্রেসিডেন্ট পুতিন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট জিনপিং গেলেন, এবং তারা সবাই একসঙ্গে বসলেন। এবং তারপরে আমরা শুনলাম যে ভারতের এবং চীনের মধ্যে একটা এগ্রিমেন্ট হচ্ছে, যেটাতে তারা ট্রেড বাড়াবে, এবং সেই ট্রেড বাড়ানোর জন্য তারা ল্যান্ড রুট কিছু ঠিক করছে। তার মধ্যে একটা জায়গা নেপালের আছে, এবং ভারত বলছে ভারতের, এবং নেপাল কিন্তু ক্লেম করছিল যে সেটা নেপালের। এই ক্রাইসিসটার দিকে আমাদের এখন, কারণ যে লেভেল অফ ভায়োলেন্স আমরা দেখলাম, যে স্কেল অফ ভায়োলেন্স আমরা দেখলাম, নেপাল, চীন এবং ভারতের এই কাছাকাছি আসা, নেপালের থেকে সাঁটানো একটা ল্যান্ড এরিয়াকে এই ট্রেডের জন্য ব্যবহার করা, এবং সেটা হয়তো আমেরিকার পছন্দ না।
এই দিকেও আমাদের এখন যে লেভেল অফ ভায়োলেন্সটা হয়েছে সেই জন্য আমাদের একটু নজর দিতে হচ্ছে যে আমেরিকান ডিপ স্টেটের এই ইনভলভমেন্ট আছে। অবশ্যই বাংলাদেশে আমরা জানি যে পিটার হাস ওদের যে রাষ্ট্রদূত ছিলেন তার যে ক্রিয়াকলাপ এবং বাংলাদেশে যে ক্রাইসিসটা হয়েছে তাতে অবশ্যই আমরা জানি যে আমেরিকান ডিপ স্টেটের হাত ছিল। আমাদের আরও একটু ইনভেস্টিগেশন করতে হবে নেপালের যে ক্রাইসিস হয়েছে সেটাতে আমেরিকান ডিপ স্টেটের হাত আছে কি না। এই যে কেপি ওলি তিনি নেপাল ছেড়ে পালিয়ে গেলেন, তিনি কাইন্ড অফ মানে পালাতে বাধ্য হলেন, তাকে বাধ্য করলো জেনজি পালাতে নিজের জায়গা ছেড়ে এবং কপ্টারে করে তিনি পালিয়ে গেলেন। আমরা দেখেছি যখন বাংলাদেশ ক্রাইসিস হয়েছে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু ভারত নিজের আশ্রয় দিয়েছে, কিন্তু কেপি ওলিকে ভারত আশ্রয় দেওয়ার মতো কোনো রকমভাবে তাকে সাজেশনও দেয়নি বা তিনি ভারতে আসেনও নি, এবং আমরা যতদূর জানতে পারছি তিনি পালিয়ে চলে গেছেন মধ্যপ্রাচ্যের একটি দেশে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে তার সঙ্গে কি ভারতের সম্পর্কটা কেমন ছিল? তার সাথে ভারতের সম্পর্ক মোটেও ভালো ছিল না। কেন বলছি, আপনারা সকলেই জানি যে এই যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ক্ষমতায় এলেন তৃতীয়বারের জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শপথ গ্রহণ অনুষ্ঠানে এলেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার 2 মাসের মধ্যেই উনি কিন্তু রাষ্ট্রীয় সফর করলেন ভারতে, এবং ভারতের সাথে আওয়ামী লীগের খুব পুরনো সম্পর্ক। আমরা সকলেই জানি 71 সালের যে যুদ্ধ, তারপরে তোমার 75-এ যে অ্যাসাসিনেশন হলো এবং সেই তার বাবার অ্যাসাসিনেশনের পর ভারত শেখ হাসিনা, তার ছেলে মেয়ে, তার বোন সবাইকে এখানে আশ্রয় দিয়েছিল। ভারতের সাথে প্রণব মুখার্জির সাথে তাদের যে গভীর আত্মিক সম্পর্ক ছিল, দাদা বোনের যে রিলেশন ছিল, সেটা এখনও কিন্তু সরকার পরিবর্তন হলেও ভারত সেই শেখ হাসিনার সাথে সেই সরকারের এই না। কেপি শর্মা ওলি কিন্তু খুব ছোট রাষ্ট্র নেপাল, কিন্তু কেপি শর্মা ওলি এবং তার আগে যে ওই আরেকজন প্রধানমন্ত্রী ছিলেন প্রচণ্ড, তারা কিন্তু বামপন্থী এবং তারা কিন্তু চীনের সাথে ভারতের একটা দ্বন্দ্ব দ্বৈরথ এবং সেটা থেকে তারা অ্যাডভান্টেজ নেবে কি নেবে না এই খেলায় কিন্তু তারা মেতেছিল, এবং নেপালের সাথে ভারতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন কিন্তু ছিল, যার ফলে আগ বাড়িয়ে ভারত কেপি শর্মা ওলি গত 2 বছরে এমন কিছু করেনি যার জন্য ভারত আগ বাড়িয়ে তাকে আশ্রয় দেবে। বিশেষ করে আমরা এই যে পর্যায়টা চলছে, ভারত সরকার কিন্তু আপনারা এটাও খেয়াল করবেন আশ্রয় দিয়েছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি খুব ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগকে সাহায্য করছে সেটাও কিন্তু নয় কেপি শর্মা ওলির ক্ষেত্রে। তাই জন্যে ভারত অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলছে। ভারতের সাথে নেপালের পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশের একেবারে বর্ডার রয়েছে, এবং আমাদের সাথে ধর্মীয়, রাজনৈতিক, আত্মিক সম্পর্ক রয়েছে। তাই জন্য আমরা খুব ক্লোজলি বিষয়টাকে ফলো করছি এবং আমার মনে হয় ভারত সরকার খুব আস্তে পা ফেলবে এবার। আমরা যখন বাংলাদেশের এই পরিস্থিতি দেখেছিলাম সেখানে কিন্তু আমরা বারবার দেখেছিলাম যে মৌলবাদী নেতারা বারবার একটা হুমকি দিচ্ছেন যে চিকেন স্নেক দখল করা হবে। সেখানে দাঁড়িয়ে আজকে চিকেন স্নেকের এপারে বাংলাদেশে একটা এরকম অস্থির পরিস্থিতি, চিকেন স্নেকের ওপারে আজকে নেপালেও কিন্তু সেই প্রায় একই রকম অস্থির পরিস্থিতি। এই বিষয়টা কোনো একটা বিশেষ দিকে ইঙ্গিত দিচ্ছে নাকি? আমি বলবো যে ভারত একটি পরমাণু সক্ষম অত্যন্ত শক্তিধর রাষ্ট্র, আমাদের দ্বিতীয় বৃহত্তম আর্মি, আমাদের কাছে যে অস্ত্রশস্ত্র রয়েছে, এবং আমরা হচ্ছি 4th বিগেস্ট ইকোনমি, উই উইল বিকাম দ্য 3rd বিগেস্ট ইকোনমি বাই 2030। ভারত তার যে ভূখণ্ড সেটা রক্ষা করতে সক্ষম, এবং আমাদের আর্মি বিশেষ করে এই যে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন একদম প্রথম দিকে যখন ইউনুস এসেছিল এবং ইউনুসের যারা পারিষদবর্গ ছিল তারা বারবার করে 7 সিস্টার্স, চিকেন নেক নিয়ে অনেক বড় বড় কথা বলছিল। এখন কিন্তু ওই পার থেকে এই ধরনের কথাবার্তা বলা একদম কমে গেছে। বিশেষ করে ভারত যখন এই চীন এবং ভারতের যে নতুন যে সখ্যতা, তাদের একটা বার্তা আমরা দিতে পেরেছি দ্যাট উই আর এ ভেরি বিগ কান্ট্রি অ্যান্ড উই আর অলমোস্ট আ সুপার পাওয়ার, অ্যান্ড আমাদের সাথে আমরা ডিল করব উইথ আদার কান্ট্রিজ অফ আওয়ার লেভেল, রাশিয়া, আমেরিকা, চীন, বাংলাদেশ, নেপাল, ভুটান
এদের আমরা কন্ট্রোল করতে পারি এবং করতে পারবো। এ নিয়ে আমার মনে হয় চিকেন নেক ইত্যাদি নিয়ে আমরা ওখানটায় প্রচুর পরিমাণে সেনা, অস্ত্রশস্ত্র, আধুনিক অস্ত্রশস্ত্র সব জমায়েত করেছি। উই আর ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট ইট, এবং আমরা আমাদের ভূখণ্ডকে রক্ষা করতে সক্ষম। এ নিয়ে আমার মনে হয় চিন্তা করার প্রয়োজন নেই। নেপাল এখন যে পরিস্থিতিতে রয়েছে সেটা বলা যায় গার্ডিয়ানলেস নেপালের এখন অবস্থা। তো সেখানে দাঁড়িয়ে ভারতের সঙ্গে যে একটা সম্পর্কের তিক্ততা ছিল সেটা কি এবার ঘুচবে, এবং তার সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাণিজ্যিক সম্পর্কও তো টলমলো? দেখুন, আমি আবার বলছি যে আমাদের একটু নেপালকে একটু সময় দিতে হবে। নেপাল কোন দিকে যাচ্ছে, কারণ নেপাল, আমি আবার বলেছি, নেপাল গত 20 বছর ধরেই আনস্টেবল। যখন থেকে যে মোনার্কি ছিল সেই মোনার্কিটা চলে গেল 2008-এ, তারপর থেকে যখন থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসি যে ধারণাটা 2008 থেকে হলো, এবং 2015-তে নেপাল কিন্তু তাদের নতুন সংবিধানকে অ্যাডপ্ট করেছিল। তারপর থেকে নেপাল কিন্তু একটা প্রচণ্ড আনস্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়েই চলছে। এই আনস্টেবল সিচুয়েশনটা বাড়তে বাড়তে, এবং সেখানটা আনএমপ্লয়মেন্ট, সেখানে ইনফ্লেশন, সেখানটায় দুর্নীতি, এই সমস্ত জিনিসগুলো একটা পর্যায়ে বেড়ে আছে। যদি পেছন থেকে কেউ কলকাঠি নেড়ে থাকে, সাধারণ মানুষের এই যে বিষয়গুলো নিয়ে যে একটা প্রচণ্ড ভেতরে ভেতরে চাপা রাগ, সেইটাকে ব্যবহার করেছে। আমাদের একটু সময় দিতে হবে যে নেপাল এখন কোন দিকে যাবে। একদিকে হচ্ছে পুরনো যে ব্যবস্থায় ফেরত, কিং জ্ঞানেন্দ্র পোখরা থেকে নাকি কাঠমান্ডুতে ফেরত এসছেন, এবং তাকে এবং আপনি এটাও একটু খেয়াল করে দেখবেন, জাস্ট 1-1.5 মাস আগে নেপালে আবার করে ওই হিন্দু মোনার্কি ফেরত আসার জন্যও কিন্তু খুব বড় বড় মিছিল মিটিং হয়েছিল। অর্থাৎ নেপালে কিন্তু একটা এথনিক ডিভিশন আছে। নেপালে আরেকটাও নতুন গল্প কিন্তু শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে নেপালে মুসলমান সংখ্যা খুব কম ছিল। এই যে যখন থেকে এই 8 থেকে 25 এই সময়ের মধ্যে নেপালে এখন নাকি প্রায় 14 লক্ষ মুসলিম, স্পেশালি ইন দ্য বর্ডার রিজনস অফ ইন্ডিয়ায় বেড়েছে, এবং সেখানে রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছে। আচ্ছা, আরেকটা গল্প শুনতে পাচ্ছি যে নেপালে নাকি গত 5 থেকে 10 বছরে প্রায় 60 থেকে 65টা চার্চ হয়েছে, এবং সেখানে সাউথ কোরিয়ান খ্রিস্টান মিশনারিরা খ্রিস্ট ধর্ম প্রচার করছে। একটা পিওর হিন্দু কান্ট্রি ছিল। অর্থাৎ নেপালের যে ডেমোগ্রাফি, জনবিন্যাস, সেখানে ধর্ম, সেখানেও কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, যার ফলে নেপালের যে ক্রাইসিসটা সেটা কিন্তু খুব একটা, ফর আ পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড ফর ইন্টারন্যাশনাল রিলেশনস স্টুডেন্ট লাইক মি, আমরা খুব ক্লোজলি এটাকে দেখছি, এবং জানি না, একটু সময় দিতে হবে পুরো ব্যাপারটা বুঝতে। সাউথ ব্লক খুব ক্লোজলি ম্যাটারটাকে ফলো করছে, এবং আই এম শিওর, এবং কয়েকজনের নাম শোনা যাচ্ছে, আপনারা হয়তো খেয়াল করছেন যে একজন সিঙ্গারের নাম শোনা যাচ্ছে, র্যাপার, আরেকটি এবং ছেলে যে মেয়র অফ কাঠমান্ডু, সে ভারতেই লেখাপড়া করেছে, সে নাকি আবার ভারত বিরোধী। এরকম নানা রকম নতুন নতুন ইয়াং জেনারেশনের কিছু মানুষজনের কথা শোনা যাচ্ছে, যারা নাকি ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করতে পারে। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি ফর দ্য নেক্সট 10 to 15 days ইজ ভেরি ক্রুশিয়াল ফর নেপাল। আর্মি আপাতত আমরা খবর পেয়েছি যে আর্মি চিফ নিজে সমস্ত কিছু দেখছে। কারণ আমি একটু আগে কিছু ছবি দেখলাম, মানে টাইমস অফ ইন্ডিয়ার কিছু ছবি, ওখানে সাংবাদিক গেছে, বলছে এখনও পুরো পার্লামেন্ট ভবন জ্বলছে, অসম্ভব হিট। আরেকদিকে সুপ্রিম কোর্ট জ্বলছে, আরেকদিকে তোমার নেপালের প্রধানমন্ত্রীর যে পার্সোনাল বাসভবন সেটা জ্বলছে। আগের প্রধানমন্ত্রীর স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমরা দেখছি যে কিভাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী মহিলা, তার যে ছবি দেখেছি যে তাকে কিভাবে মুখে আঘাত করে তার শারীরিক নিগ্রহ করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে অর্থমন্ত্রীকে বিনা বস্ত্রে ঠেলে জলে ফেলে দেওয়া হয়েছে, এবং তাকে মারা হচ্ছে ওই জলে পড়ে অবস্থা খুব ক্রিটিক্যাল, একটু সময় দিতে হবে। স্যার, এই এক্ষুনি আপনি যে বিষয়টা বললেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে তাকে মানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে তার বাড়িতে, এখন প্রশ্নটা হচ্ছে এটা শুধু জেন জি করেছে, নাকি আপনি একটু আগে যে প্রসঙ্গটা তুললেন যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেস হচ্ছে, তার মানে বাইরের লোকজনও ঢুকছে? সেটাই আমি বলছি যে কারণ যখন আমি শুনতে পাচ্ছি যে পশুপতিনাথ মন্দিরে অ্যাটাক হচ্ছে, তখন আমি বিশ্বাস করতে পারছি না যে কোনো হিন্দু, কোনো নেপালি পশুপতিনাথ মন্দিরে অ্যাটাক করবে, তার যাই ক্ষোভ থেকে থাকুক। তাই জন্যেই বাইরের হাত থাকতে পারে, এই ব্যাপারে কিন্তু যথেষ্টই সন্দেহ থেকে যাচ্ছে। স্যার,
এই বিষয়টা নিয়ে একটা মানে এতগুলো আলোচনা করতে গিয়ে একটা প্রশ্ন মাথায় এলো যে ব্রিক্স সম্মেলনে যখন আমরা দেখতে পাচ্ছি যে ব্রিক্সের যে মূল তিনটে শক্তি, একদিকে হচ্ছে ভারত, অন্যদিকে চীন, অন্যদিকে রাশিয়া, এই তিনটে শক্তি চেষ্টা করছে যে অ্যালায়েন্স করতে, এবং সেই অ্যালায়েন্স করলে পরে সেক্ষেত্রে যেটা অবশ্যম্ভাবী ফল সেটা হচ্ছে আমেরিকার দাদাগিরি কমা এবং তার সঙ্গে সঙ্গে যেটা আরও গুরুত্বপূর্ণ ডলারের দাম কমা। এটার জন্যই কি আমেরিকার চেষ্টা চলছে? এই আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা বাইপোলার ওয়ার্ল্ড হলো, একদিকে ইউএসএসআর আর একদিকে আমেরিকা। তারপর 91 সালে আমরা দেখলাম গর্বাচভের আমলে ইউএসএসআর টুকরো টুকরো হয়ে রাশিয়া হলো। তারপর একটা ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার। আবার 2000-এর পর থেকে দেখছি আমরা একটা নতুন ইউনিপোলার থেকে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারের দিকে যাচ্ছে। ইউরোপ ক্ষয়িষ্ণু হয়েছে, কিন্তু আমেরিকার একটা যে দবদবা সেটা ছিল। কিন্তু বাইডেন সবাইকে নিয়ে চলবার চেষ্টা করেছে, কিন্তু দ্বিতীয় যে টার্ম আমরা হঠাৎ একটা নতুন প্রেসিডেন্ট ট্রাম্প দেখছি, তার একটা ব্যবসায়িক মনোবৃত্তি, এবং আমাদের অনেকেরই মনে হচ্ছে যে সভরেনিটি, অন্যান্য আর সভরেন ইন্ডিপেন্ডেন্ট নেশনস, এবং একটা দেশ আরেকটা দেশকে তার সভরেনিটিকে সম্মান করবে। প্রেসিডেন্ট ট্রাম্প যেন ইন্টারন্যাশনাল রিলেশনসের যে বেসিক কখগুলো ABCD, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, অন্য একটা দেশের রাষ্ট্রনেতাকে যেভাবে সম্মান দেওয়া, এই বেসিক জিনিসগুলো ভুলে যাচ্ছে। এবং তার জন্য কিন্তু ট্রাম্পেরও কম সমস্যা হচ্ছে না। আমরা দেখেছি তার নিজের দেশেই তার বিরুদ্ধে উনি মাত্র এই ডিসেম্বর মাসে ক্ষমতায় এলেন, এর মধ্যেই কিন্তু বড় বড় র্যালি হচ্ছে, এবং উনি নিজেও খুব কিন্তু নেই। এবং গত পরশু যে নতুন মেসেজগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম, যেটা এক্স হ্যান্ডেলে প্রথমে ট্রাম্প লিখলেন যে ইন্ডিয়া ইজ আ ভেরি ক্লোজ অ্যান্ড ডিপেন্ডেবল অ্যালাই অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট ট্রেড, এবং তার সঙ্গে সঙ্গে মোদিজি একটা কাজ করলেন। তার আমেরিকা সফর ছিল, রাষ্ট্রসংঘের যে অধিবেশন হয় সেখানে ট্র্যাডিশনালি ভারতের প্রধানমন্ত্রী যান, ভাষণ দেন। উনি এইবার সেই জার্নিটা যেটা শিডিউল ছিল, উনি চীনে গেলেন, তিয়ানজিনে গেলেন, কিন্তু এই নিউ ইয়র্ক সফর কিন্তু উনি ক্যান্সেল করলেন। কারণ একটা প্রশ্ন উঠছিল যে যদি উনি নিউ ইয়র্ক যান এবং কোনো কারণে যদি ট্রাম্প এবং মোদির মধ্যে সাক্ষাৎ না হয়, সেটা নিয়েও কিন্তু একটা বড় গল্প হবে। সেই গল্পটা উনি অ্যাভয়েড করার জন্য উনি হয়তো ফরেন মিনিস্টার জয়শঙ্করকে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্করকে পাঠাচ্ছেন আমাদের। তাই জন্যে কিন্তু দুপক্ষই যে একটু নরম হয়েছে, ভারতকে যে ধমকিয়ে কাজ খুব একটা হবে না, সেটা হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প একটু বুঝতে পেরেছে, এবং তাই জন্য দুপক্ষই কিন্তু যে নতুন বার্তা যে একটা, এবং ট্রেড টক্স আর নট অফ, ট্রেড টক্স আবার শুরু হয়েছে, এই বার্তা গতকালই কিন্তু প্রাইম মিনিস্টার মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন। অর্থাৎ কথাবার্তা একটা লেভেলে কিন্তু চলছে, সেটা অবশ্যই ঠিক। স্যার, আমরা এতক্ষণ ধরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলছিলাম, কিন্তু সেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কখনো কখনো তো আমাদের নিজেদের শহর বা আমাদের নিজেদের রাজ্যেও প্রভাব ফেলে। তো সেখানে দাঁড়িয়ে আমরা একটা প্রশ্ন করতে চাইছি যে নেপালে যে দুর্নীতির প্রসঙ্গ উঠছে, তার সঙ্গে বাংলার দুর্নীতির কি কোনো তুলনা চলে? না, আমি বলবো যে এই যে নেপালে যে ঘটনা ঘটলো, সেটা নিয়ে যত পলিটিশিয়ান যারা কাজ করেন এবং যারা জনগণের জন্য কাজ করবেন বলে, জনসেবা করবেন বলে, রাজনীতিতে প্রবেশ করেছেন বলে যারা ক্লেম করে থাকেন, তাদের এর থেকে কিন্তু অবশ্যই শিক্ষা নিতে হবে। যে মানুষ যদি ক্ষেপে যায়, মানুষ যদি রেগে যায়, তাহলে কিন্তু তাদের ক্ষমতা ছাড়তে দুদিনও হয়তো লাগবে না। তাই জন্য সবারই অত্যন্ত কেয়ারফুল থাকা উচিত, এবং সেই থেকে আশা করি আমাদের রাজ্যেও দুর্নীতি হচ্ছে, এবং সেই থেকে আমাদের রাজ্যের যারা ক্ষমতায় রয়েছেন তারা অবশ্যই এর থেকে শিক্ষা নেবেন বলে আমি আশা করছি। একেবারেই আলাদা একটা প্রসঙ্গ, সেটা হলো যে আমাদের রাজ্যেরই একটি কলেজে রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হয়েছে, এবং যেহেতু আপনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সেই জন্য আপনাকে এই প্রশ্নটা করতে আমার খুব ইচ্ছে করছে যে আমাদের রাজ্যে রবীন্দ্রনাথের ছবি যখন জ্বলে যাচ্ছে, আমাদের বিশ্বকবি যিনি নোবেল লরিয়েট তার ছবি জ্বলছে, অথচ আমাদের রাজ্যের যারা বুদ্ধিজীবী বলে বিখ্যাত তারা সবাই এখন মুখে সেলোটে এঁটে বসে রয়েছেন। এই বিষয়ে আপনার কি বক্তব্য? যখন এই ছবিটা দেখলাম এবং আমার ওই ছেলেগুলোর যে ফেশিয়াল এক্সপ্রেশন, তারা যে কিছু একটা সাংঘাতিক অপরাধ করতে যাচ্ছে, সেটা তাদের বোধ বুদ্ধি আছে বলেই আমার মনে হলো না।
কারা তারা আমি জানি না। পরের দিন অবশ্য দেখলাম যে সেই টিএমপিসি সিপি ইউনিটটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে বহিষ্কার করে এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে। একটা অদ্ভুত নীরবতা, এবং এই ধরনের নীরবতা আমরা আগেও দেখেছি, এবং রাজনৈতিক স্ট্যান্ড নেওয়া সময় সময় অনেকে অনেক কিছু পাচ্ছে, করছে, তারা কি বলবো আর।